in sequencing reads. Reads are those which are the outputs of sequencing algorithms, right? Sequencing machines. Illumina থেকে যে আউটপুটগুলো পাওয়া যায় সেগুলি তারা স্টোর করে এবং এর পাশাপাশি এর বাইরেও জিন এক্সপ্রেশন ডেটা কয়টা টেকনোলজি আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে ইউ রিমেম্বার তিনটা মাইক্রো অ্যারে RNA-seq single cell RNA-seq so all kind of gene expressions are available in this database basically এখন যেটা হচ্ছে you going to publish something you must submit your data to this gene expression omnibus because you are going to do some kind of experiments. Maybe there are more analyses that you have not done. So scientists donate their data, publish their data here so that other scientists can perform analysis which are not done by the people who have actually generated the data. Right? So এখানে আমরা সার্চও করতে পারি gene expression omnibus কোশ্চেনে যদি যাই খুব কুইকলি দেখাই দিই আমি তার প্রচুর YouTube DataCamp there are lots of tutorials. So এখানে কি আমি চাইলে keyword দিয়ে অথবা geo expression দিয়ে আমি সার্চ করতে পারি. For example, say I'm looking for cancer. I can write say particular type of cancer. Say আমি লিখলাম liver cancer. Okay, this is my keyword. So এটাতে সার্চ করে দেখা যাচ্ছে প্রচুর পাওয়া গেছে তাই না 66,000 রেজাল্ট পাওয়া গেছে. So there's an advanced search option as well when I go to this 66,000 thing. Then you see a data says series, samples, transforms, and expression profile into array. So there are lots of it, right? So maybe আমি যদি জানি যে আমি কি খুঁজতেছি তাহলে আমি ওইভাবে কি সার্চটাকে অপটিমাইজ করতে পারি. এর বাইরে অনেক সময় আমরা পেপার রিড করি. পেপার রিড করার সময় আমরা দেখবো যে পেপারে বলা থাকে যে where they have donated the data. ওরা তখন এই জিন এক্সপ্রেশন omnibus-এর একটা এক্সেশন নাম্বার দিয়ে দেয় যেটাকে আমরা বলি হচ্ছে জিও এক্সেশন নাম্বার জিও আইডি. প্রত্যেক এক্সপেরিমেন্টে একটা ইউনিক জিও আইডি থাকে. You know that geo ID from the paper that you are reading, or maybe a machine learning paper. যেখানে বলা থাকে যে look these are the geo IDs that we have used. So geo ID গুলো জানলে কি বা এখানে যদি আমি পার্টিকুলার ডিজিজের উপর যদি আরো সার্চ করি তাহলে কি আবার পার্টিকুলার একটা বা একাধিক geo ID পেয়ে যাবো. So for example আমি একটা geo ID মুখস্থ করে আসছি ওইটা দিয়ে আমি একটু ট্রাই করি. সে আমরা হচ্ছে একটা geo ID যদি আমি ট্রাই করি এখানে here is one geo ID 6613. Let's search it যেটা exist করে একটা পাবে তাই না. So that's a unique thing. এটা পেপারগুলোতে অবশ্য পাওয়া যেতে পারে না পাওয়া গেলে you can search and select your data. So নাম্বারটা মুখস্থ করতে হলে 6613. Yeah, this is 6613 GSC 6613. What are you doing? এই কিসের উপরে এটা হচ্ছে পার্কিনসন ডিজিজ ভার্সেস কন্ট্রোলস. তার মানে দুই রকমের পেশেন্ট থাকার কথা. এক রকমের পেশেন্ট হচ্ছে পার্কিনসন ডিজিজ वाला আর একটা হচ্ছে কন্ট্রোল, রাইট? তারপরে ওই যে বলছিলাম না ভ্যারিং মাইক কাজ করছে না. তো ভ্যারিং কন্ডিশনের থাকার কথা আর কি. আচ্ছা কাছে অলরাইট. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পার্কিনসনস ডিজিজ এন্ড হেলদি আমরা বলছিলাম যে ভ্যারিং কন্ডিশনে ডেটা দরকার আমাদের. ভ্যারিং কন্ডিশন মানে হচ্ছে একটা হেলদি গ্রুপ অফ পেশেন্টস আর একটা হচ্ছে ডিজিজড অর এফেক্টেড বা ড্রাগ দেওয়ার আগে ড্রাগ দেওয়ার পরে এন্ড সো অন, রাইট? অথবা আজকে একদিন পর 3 দিন পর এরকম. তাহলে এখানে বোঝা যাচ্ছে যে দুইটা গ্রুপের ডেটা পাওয়া যাচ্ছে. আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখবো যে এখানে শুরু করে বলা আছে যে 105 জন ইন্ডিভিজুয়াল এন্ড দেন এখানে রাইট ডেটা তাহলে 105 জন পাওয়া যাবে এবং এখানে এই যে 50 পেশেন্টস উইথ পার্কিনসন ডিজিজ, 30 উইথ নিউরোডিজেনারেটিভ ডিজিজ এন্ড দেন PD and 23 healthy controls, right? So if you go down here you would see যে এখানে 105টা স্যাম্পল আছে তাই না. এই যে GSM গুলো হচ্ছে এক একটা পেশেন্টের ডিজিজ স্যাম্পল. যে কিছু হেলদি আছে, কিছু নিউরোলজিক্যাল ডিজিজ কন্ট্রোল আছে, কিছু হচ্ছে পার্কিনসনস আছে তাই না.
So I can download this data. Which one to download? So the series matrix ta amar download korte pari ami. So it will have the gene expression. We definitely will download it and we'll see এটা দেখতে কেমন। আর এটা হচ্ছে আমরা পাইথনের বা আর ল্যাঙ্গুয়েজের একটা লাইব্রেরিও আছে যেগুলো আমরা ইউজ করতে শিখবো, কেমন? আচ্ছা, তাহলে তার আগে একটু দেখি যে এইখানে আমাদেরকে আর কি অফার করে। Here is a tool which is called Analyze with Geo2R, right? Let's click on that because bioinformatician সবসময় কোডিং করতে পছন্দ করে না, so এখানে NCBI has got lots of things already implemented and available for us. তাহলে যে আমাকে দেখেন এখানে সুন্দর করে একটা ইউটিউবের একটা লিঙ্কও দেওয়া আছে, how to compare two or more groups of samples in order to identify genes that are differentially expressed, right? So প্রচুর মানে স্টাডি ম্যাটেরিয়াল, প্রচুর ম্যাটেরিয়াল আসলে জিও সাইটগুলোতে পাওয়া যায়, জিও এনসিপিআই প্রত্যেকটা সাইটে। if you don't need know how to work with the data, tutorials are there. আচ্ছা, এইখানে প্রচুর পরিমাণে আমাদের কি ডেটা আছে, তাই তো? আমি একটা যেটা করি, আমাদের এখানে 105টা ডেটা আছে, রাইট? সো এই 105টা ডেটা হচ্ছে 105টা মানুষের, তাই না? স্যাম্পলের প্রত্যেকটা ডেটাতে কি থাকার কথা? একটা রো থাকার কথা, রাইট? ওই রোতে কি থাকার কথা? ওই জিনটা এক্সপ্রেসড হয়েছে ওখানে তার কাউন্টটা থাকার কথা, তাই না? সো এগুলো হচ্ছে ডিএনএ মাইক্রোআরএনএ ডেটা, একটু পুরোনো ডেটা, বাট দে আর প্রুফস। ওই যে প্রুফগুলো কি প্লেটের মধ্যে আটকে দেওয়া হয়, এন্ড দেন এগুলো কি নোন প্রুফস, আগে থেকে ডিজাইন করা। সো এই যে প্রুফগুলো তাদের আইডি থাকে, এগুলো এগেইনস্টে দে রিপ্রেজেন্ট সাম জিন। সো এই ইনফরমেশনটা পাওয়া যাবে। তাহলে আমি কি পাবো? এক একটা ডেটা মানে হচ্ছে এক একটা জাস্ট ওই পেশেন্টটার জিন এক্সপ্রেশন, রাইট? Now based on this I can do either supervised learning or unsupervised learning. Supervised learning এর জন্য আমার এখানে তিনটা গ্রুপ আছে, হেলদি, নিউরোলজিক্যাল কন্ট্রোল আর একটা হচ্ছে পার্কিনসন্স। তাহলে এই তিনটা গ্রুপের ক্লাসিফিকেশন করতে পারি কিনা? তাহলে আমার যদি ডেটাটা থাকে আমি খুব সহজেই একটা টেস্ট ডেটা বানিয়ে ফেলতে পারি, একটা কি ট্রেন ডেটা বানিয়ে ফেলতে পারি। ট্রেন ডেটার উপর আমি হয়তো কিছু মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করলাম, এন্ড দেন টেস্ট ডেটার উপর গিয়ে দেখলাম যে আসলে আমার মডেলটা কেমন কাজ করে। একটা ডেটা যদি ভালো কাজ না করে তাহলে আমি একটু ডেটা পরিমাণ বাড়ানোর চেষ্টা করবো। কিভাবে? আরো পার্কিনসন স্টাডি দেখবো আমি, ওখান থেকে আরো ডেটা জোড়া দেওয়ার চেষ্টা করবো, অথবা এখানে অগমেন্টেশন করবো। অল দোজ মেশিন লার্নিং থিংস ইউ হ্যাভ অলরেডি লার্ন ফ্রম আদার কোর্সেস। আমরা এই কোর্সও দেখবো, একদম মেশিন লার্নিং দেখবো যে তা না, বোঝা যাচ্ছে? আর আমরা কি দেখছিলাম? ক্লাস্টারিং, রাইট? আমরা উইল কন্টিনিউ ক্লাস্টারিং টুডে ডেফিনেটলি। বোঝা যাচ্ছে কথাগুলো? আচ্ছা, এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি। ওই যে আমাদের বারবার বলতেছিলাম যে ডিফারেন্সিয়ালি এক্সপ্রেসড জিনস, সাম জিনস আর মোর এক্সপ্রেসড ইন হেলদি স্যাম্পলস, লেস এক্সপ্রেসড ইন ডিজিজ স্যাম্পলস এন্ড ভাইস ভার্সা। এইগুলোকে দেখা যায় কিনা? তা আমরা এখন আপাতত যেটা করতে পারি, এই ওয়েবসাইট থেকে পরে আমরা টুল দেখবো ডিসেক কিভাবে কাজ করে। আমি দুইটা গ্রুপ বানাই নিই, দুইটা গ্রুপ, একটার নাম দিই হচ্ছে কন্ট্রোল, নাম দিলাম হচ্ছে কন্ট্রোল, আরেকটা নাম দিলাম হাতে নিয়ে ক্লাস দেওয়া খুব দেখি কি অবস্থা। Audible now? Better? Alright. আচ্ছা, আমরা ওই যে দুইটা গ্রুপ বানালাম, একটা হচ্ছে কন্ট্রোল আর একটা হচ্ছে ডিজিজ, রাইট? উই ওয়ান্ট টু সি এই দুটো পেয়ারের মধ্যে ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন আছে কিনা। আমরা আপাতত জিও সাইট থেকে দেখব, পরে আমরা আর বা পাইথন বেস টুল দেখব, এন্ড উই আর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ম্যাথ বিহাইন্ড দিস। একটা স্ট্যাটিস্টিক্যাল টুল আর কি এটা আমরা ইউজ করব। ফার্স্ট অফ অল টেল মি হাউ মেনি স্যাম্পলস শুড আই টেক? মিনিমাম হাউ মেনি স্যাম্পলস? আমি কি একটা স্যাম্পল নিব? হেলদি আর একটা কন্ট্রোল, কন্ট্রোল একটা ডিজিজ, নাকি কয়টা? মিনিমাম কয়টা? মিনিমাম 3। ওয়াই? কারণ একটা স্যাম্পল নিলে ওটা কি র্যান্ডম নয়েজ হইতে পারে। তিনটা জায়গাতে আরো বেশি না, ইউ বিকাম মোর কনফিডেন্ট, বাট at least তিনটা স্যাম্পল লাগবে। সো in the RNA-seq data, whenever you see, they'll call it a replicate number. So replicate number human এর ক্ষেত্রে 20 বা তার বেশি হবে, 20 or more, at least 3. But otherwise this might be some random noise, right? Experiment result কে আমরা বিলিভ করতে পারি না তো, তাই না? মানে এগুলো তো স্যাম্পল কালেক্ট করা হচ্ছে, স্যাম্পলের মধ্যে অনেক রকমের ভুল থাকতে পারে, বাট আমি when I'm taking more samples I can be confident of my data. So আমরা তিনটা আপাতত নিয়ে দেখি, এখানে আমাদের আরো বেশি আছে, 20টা আসলে নেওয়া যাবে, তাই না?
আচ্ছা তাহলে আমি কিভাবে নিব এখানে দেখেন যে এই I have to select the samples. So আমি স্যাম্পলগুলো সিলেক্ট করতে পারি এখানে পার্কিনসন ডিজিজ এখানে আরেকটা পার্কিনসন এখানে আরেকটা পার্কিনসন রাইট I can just take them to here কন্ট্রোল আমি করে দেব সরি কন্ট্রোল তো না ক্যান্সেল সিলেকশন এইটা সব সিলেক্ট হয়েছে শুধু পার্কিনসন গুলো সিলেক্ট করি একটা দুইটা এন্ড তিনটা কেন বলে দিলাম ডিজিজ রাইট আর হেলদি নেই আমরা এখানে হেলদি স্যাম্পল আছে এখানে যে একটা হেলদি নিউরোক্যাল ডিজিজ যে একটা হেলদি স্যাম্পল নিলাম আরেকটা হেলদি মেবি আরেকটা হেলদি নেই তিনটা আপাতত জাস্ট র্যান্ডমলি আমি তিনটা নিলাম তাহলে তিনটা কন্ট্রোল আর তিনটা ডিজিজ আমি চাইলে আরো বেশি দিতে পারতাম more I think the outcomes will be more reliable then what I can do জিওতে এখানে একটা analyze নামে একটা just analyze the D তারপর দেখি কি আসে so this will help me so again these things are we'll learn to do this in Python and R okay and for the term project you need to if you're going for gene expression data you can just go to Geo and you can look for we have to ask questions last class আমরা কি বলছিলাম the data আছে we have metrics right now you can ask questions are the genes similar or are the conditions similar supervised learning unsupervised learning right অনেক রকমের কোশ্চেন আমরা করতে পারি যে বাট দ্য মোস্ট কমন কোশ্চেন হচ্ছে কোন জিনগুলো দায়ী এই পার্কিনসন ডিজিজের জন্য কোন জিনগুলো এক্সপ্রেস বেশি হচ্ছে কিংবা কম হচ্ছে সো দিস অ্যানালাইসিস উইল হেল্প আস টু ডু দ্যাট এই যে অ্যানালাইসিসটা হলো এখানে আমরা কি দেখছি আইডি তে এগুলো হচ্ছে প্রোবের নাম্বার দিস আর দ্য প্রোবস সো প্রোবস আর they represent some kind of gene right এই প্রোবটা যদি সিলেক্ট করি তাহলে এখানে বোঝা যাচ্ছে কন্ট্রোল এগুলো কি more expressed disease কি less expressed so this kind of things we'll see and you'll also see some p value which do you remember anything about p value probability of this being false right all right so প্রত্যেকটা এগুলো হচ্ছে highly expressed highly differentially expressed genes এখানে আছে প্রচুর বাট এখান থেকে একটা টপ জিনস গুলো based on this p value সর্ট করা আছে right তো এখানে দেখতে পাচ্ছি যে কোনগুলো বা আমি যে এবং প্রত্যেকটা জিন টাইটেল প্রত্যেকটা জিনের নামগুলো আমি দেখতে পাচ্ছি রাইট সো নাও আই নো যে এই জিনগুলো কি এই যে স্যাম্পল নিলাম আমরা তিনটা এই তিনটার মধ্যে এই জিনগুলো হচ্ছে দোজ জিনস দে ডিফার ইন এক্সপ্রেশন ইন দা কন্ট্রোল এন্ড ডিজিজ বুঝা যাচ্ছে আচ্ছা সো এই অ্যানালাইসিসটা আমরা করতে পারছি তাই তো এবং অ্যানালাইসিসটা আমরা এই টুল দিয়ে করতে পারি देयर আর লটস অফ টুলস সিমিলার টু দিস ওয়ান yeah we can check those things and also এখানে দেখেন বিভিন্ন রকম গ্রাফ তৈরি করেছে প্রত্যেকটা গ্রাফের মিনিং আমরা দেখব এক সময় আর স্ক্রিপ্ট সে তৈরি করে দিয়েছে যেই আর স্ক্রিপ্টটা দিয়ে সে আসলে এটা করেছে is also available there even if you ask ChatGPT or Copilot to give you a script that I have got some gene expression data and then I want this kind of analysis they will give you so for the town project I want you guys to explore this kind of data. There will be other type of data that we will see, but this is one of the common things that are now being explored. This is old data, DNA microarray, but there are some new kind of data available, cancers or other diseases as well, RNA-seq bulk data and also single cell RNA-seq data. You have to just ask the questions like, are they similar? Or can I do some machine learning? Can I select the features or the genes which will be important when I'm trying to predict the disease? This kind of questions. Okay? আজকে আমরা দেখি যে এরকম এক দুটো কোশ্চেন করা যায় কিনা সো ফর ফাইন এটা তো পরীক্ষা আসবে না বাট দিস হেল্পস ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা রাইট ডেটা দেখতে কেমন এখনো মনে আমরা দেখি না একটু করে দেখি আচ্ছা তাহলে আমরা একটু ফেরত যাই জাস্ট কুইকলি দেখে আসতে পারি I will share these things with you data দেখতে কেমন right so I have used a library called GeoParse হ্যাঁ আমি জাস্ট রান পরে করছি আমি জাস্ট আউটপুটটা যেটা আগে থেকে প্রি কম্পিউটেড আছে ওটা আমি দেখাই দিই GeoParse এন্ড এখানে যে আমি ওই এক্সটেনশন নাম্বারটা দিয়েছি GSC 6613 তাহলে ও যেটা করতেছে আমার কোলাবের মধ্যে গুগল ড্রাইভে সেই ডাটাটা টেম্পোরারি ডাউনলোড করতেছে করার পর আমি তাকে বলছি যে তুমি একটু ফেনোটাইপটা দেখাও আমাকে phenotype means what is phenotype and what is genotype? Genotype means genetic data. Phenotype is what is visible outside.
দ্যাট ইজ পেশেন্ট ইনফরমেশন। তো আমি যখন ফেনোটাইপটা বললাম ও কিন্তু আমাকে অনেক কিছু বলতেছে, তাই না? এই যে কখন, এই যে পার্কিনসন ডিজিজ স্যাম্পল এবং ওটার আইডি, রাইট? প্রতিটা পেশেন্টের কিছু কিছু ইনফরমেশন পাওয়া যাচ্ছে, আরএনএ টাইপ ডেটা, হোল ব্লাড স্যাম্পল এন্ড সো রাইট, এবং কোন ক্রোমোজোম থেকে আসছে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তাহলে আমরা এর সামনে আগাই। দেন আমি বলছি যে ভ্যালুগুলো নাও, ওই ম্যাট্রিক্সটা নাও, জিন এক্সপ্রেশন অ্যারেটা নাও, রাইট? এই অ্যারেটার নাম কি দিয়েছি আমরা? স্যাম্পলস, হোল স্যাম্পল, রাইট? সো হিয়ার ইজ দ্য হোল স্যাম্পল। এখানে কলামে কি আছে? কলামে হচ্ছে পেশেন্ট, আর রোতে জিনগুলোর নাম। জিনগুলোর নাম নাই, আছে কি? প্রোবগুলোর নাম আছে। সো প্রোবগুলো আবার সার্চ করলেই পাওয়া যাবে এক একটা প্রোবের এগেইনস্টে what was the name of the gene. So this is a matrix. That matrix gives you the count of the genes. কিছু কিছু বেশি, কিছু কিছু কম, তাই না? So this is your gene expression data. তাহলে এখানে আমি যদি ask করতে চাই যে which genes are similar, তাহলে আমি ক্লাস্টারিং করব কি? রো এর উপরে। আর আমি যদি ask করতে চাই which patients are similar, তাহলে আমি ক্লাস্টারিং করব কি? কলামের উপরে। আমি জাস্ট ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে নিলেই হবে। Then other questions like differentially express হয় কিনা ইত্যাদি ইত্যাদি, এগুলো তো আমি ask করতে পারি, রাইট? বোঝা যাচ্ছে? এখন একটা অ্যারে যেহেতু পাওয়া গিয়েছে, এটাকে নাম পাই ভিতরে নিয়ে I can do whatever I wish. Neural network, what not, তাই না? Make sense? Okay. Alright, যেটা একটু দেখা হয়ে গেছে, তাহলে আমরা আগের জায়গায় আবার ফেরত যাই। আমরা লাস্ট ক্লাসে যা দেখতেছিলাম যদি কুইকলি সামারাইজ করি, we were seeing that gene expression data comes from different technologies that we use. The first one we saw microarrays. Microarrays গুলোতে pre-defined probe থাকে, মানে আগে থেকে জানতে হয় যে কোন জিনগুলো আমি মেজার করতেছি। But it was improved by the Illumina machines. Illumina machine আমরা দেখলাম যে না, আগে থেকে না জানলেও চলবে, রেফারেন্স থাকলে হবে। Then I can read the sequences digitally and then I can search in my genome to see what I have read. আমি যদি জিন পড়ে থাকি, তাহলে জিনই পড়ার কথা, তাহলে কোথেকে পড়ছি, সেটা কোন ক্রোমোজোমে আছে, বা সেটা যে আমার এমআরএনএটা আসছে সেটা কোন জিন থেকে আসছে। Even if they are spliced, still we know from which gene it came from. Alright. আরেকটা দেখছিলাম সেটা হচ্ছে সিঙ্গেল সেল। সিঙ্গেল সেলের আরো স্পেসিফিক, প্রত্যেকটা সেলের ভিতর থেকে, নিউক্লিয়াই থেকে আমরা হচ্ছে আরএনএ আলাদা করে ফেলতে পারি, এবং প্রত্যেকটা আরএনএতে আমরা একটা বারকোড অ্যাড করে দেই, which is kind of an identifier. So whenever we are reading it, বারকোডটা সহ রিড হয়। তাহলে খুব সহজে বুঝতে পারি এই বারকোডটা একটা স্পেসিফিক সেল থেকে আসছে। কোন সেল থেকে আসছে এটা তো আমার জানার উপায় নেই, কিন্তু এমআরএনএ ধরেন আমি পড়ছি হচ্ছে 1 মিলিয়ন, 10,000 হচ্ছে এক সেল থেকে আসছে। Then I know these are coming from the same cell. আসলে সংখ্যাটা আরো বড়, আসলে সংখ্যাটা আরো অনেক বড়। So millions of mRNAs are reads are coming from one cell. So then you normalize them, right? কারণ আমরা amplify করে ফেলি রিড করার সময়। সোজা কথা হচ্ছে এই সব আউটপুট কি আসবে? একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাতে কি থাকবে? Gene count against conditions, right? Conditions could be patients or cells. Cells হলে এটা definitely single cell RNA-seq data. Otherwise it's a patient data or some single patient এরই হয়তো different type data হতে পারে। Not only for human subjects but also for plants and whatnot, right? Mouse, guinea pigs. আচ্ছা, এই ডেটার উপরে আমরা ফার্স্ট যে কাজটা দেখতেছিলাম সেটা হচ্ছে ক্লাস্টারিং। And for clustering we have seen one algorithm first which was called k-means clustering. এটা মানে হচ্ছে k সংখ্যক সেন্টার থাকবে। How many clusters? How many groups? K groups. Now we don't know k. But if you are given the k, can I find the k groups in my data? And assuming that each of these groups will be represented by one center of gravity which is called the center. And that algorithm was very simple. Randomly assign centers and then assign the data points to those centers, and based on assigned data points update the center. এই দুটো স্টেপ কি এটা রিলেট চলতে থাকে। তারপর আমরা একটা ইমপ্রুভমেন্ট দেখেছিলাম, যেখানে হচ্ছে আমরা কি বলছিলাম যে হার্ড মেম্বারশিপ দরকার নেই, এটা কি সফট মেম্বারশিপে যাবে, এটাকে বলছিলাম EM algorithm. Those were the two things that we have seen in the last class, right? Yeah. And আমরা k-means clustering algorithm, যেটা Lloyd algorithm, তার অনেকগুলি সমালোচনা করেছিলাম, and we were critiquing this algorithm, তাই না? স্টাক করে যেতে পারে, selection of k we don't know, right? All those things. এবং কি সলিউশন হতে পারে প্রত্যেকটা কথা বলেছিলাম, তাই না? আচ্ছা, জিন এক্সপ্রেশন ডেটাতে আসলে ক্যাটাগরিক্যাল ডেটা সমস্যাটা নাই, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট জিন এক্সপ্রেশন ডেটা প্রত্যেকটা প্রবলেমে করতে পারে। But it's not only gene expression data, we try
clustering. There are other data where we also try clustering. আমরা আজকে একটা নতুন ক্লাস্টারিং অ্যালগরিদম দেখব। এটার নাম কি? Hierarchical clustering. Hierarchy means what is the meaning of hierarchy? Order. What kind of order? Parent-child relationship. Parent-child relationship is called hierarchy, right? Tree দেখেছিলাম না আমরা? Tree হচ্ছে একটা hierarchical order data structure. So clustering based on hierarchical structures. এই অ্যালগরিদমটা খুব সিম্পল। For example, I may have like, how many genes do we see here? 10 genes, right? We have 10 genes and these are mapped to some 3D space. 3D space এ 10 জিনকে রিপ্রেজেন্ট করেছি। তার মানে তিনটা কন্ডিশনে মনে হয় জিনগুলোর মেজারমেন্ট নেওয়া আছে। That's why it's possible to map them in 3D. একটু বেশি কন্ডিশন হলে আর ভিজুয়ালাইজেশন করা কি খুব ডিফিকাল্ট হয়ে যাবে না? Then we need to know what are the visualization tools for high dimensional order. Okay, so that's also a problem in bioinformatics. How can I visualize the data? Okay, আচ্ছা ক্লাস্টারিং এর জন্য হাইরার্কিক্যাল ক্লাস্টারিং খুব সিম্পল একটা অ্যালগরিদম। সে ধরে নেয় সবাই এক একটা ক্লাস্টার, প্রত্যেকটা ডেটা এক একটা ক্লাস্টার। Then ordering parent, right? Then they assume that these two genes might be coming from a common gene, which is the parent gene. How strange is that? Parent gene আমরা কি? So basically biological যে সাপোর্ট খুঁজি আমরা তাহলে আমরা দেখব যে at some point জিনগুলি কিছু রেপ্লিকেট তৈরি হয়, কপি তৈরি হয়। কপি তৈরি হওয়ার পর এই জিনটার ভিতরে কাজ ছিল, কিন্তু কপি তৈরি হয়েছে দুইটা জিন তখন এক কাজ করে না। একটা জিন একটা কাজ করে, আরেকটা জিন একটু মিউটেট হয়ে যায়, সে ডিফারেন্ট কাজ করতে শুরু করে। হয়তো রিলেটেড বাট একটু ডিফারেন্ট। So through evolution this has happened. ইনিশিয়াল যে প্রাণীগুলো ছিল বা ইনিশিয়াল লাইফ ছিল, how many cells they might have? Do you have any idea? Single cell maybe, তাই না? ওখানে কি নিশ্চয়ই একটা mRNA ইনচার্জ তৈরি হয়েছিল। সেখান থেকে কি কয়টাই বা জিন ছিল, তাই না? এগুলো জোড়া দিয়ে কোন এক সময় ডিএনএ হয়েছে। তো হয়তো 16টা সেল ছিল বা 20টা সেল। এখন আমি তো অনেক জটিল প্রাণী। But look at the genes that I have probably inherited from my single cell life, right? ওই যে গরম ছিল পৃথিবী, সেখান থেকে একটা লাইফ ফর্ম তৈরি হয়েছে, কার্বন হাইড্রোকার্বন মিলে ফেলে। সেখান থেকে পুরো একটা সময় কি একটা জেনেটিক এলিমেন্ট তৈরি হয়েছে, ওইটা কপি হয়েছে, সেখান থেকে আরো কপি হয়ে মিউটেট হয়ে কি এখন আমার বডিতে more or less 20,000 genes are working. So these might have gone through a long history of evolution. তাহলে এখন যে আমি জিনটা দেখতেছি বা একাধিক জিন দেখতেছি, they might have some common ancestral genes. Right? That is a hypothesis, but if we want to use this hypothesis, don't believe in this hypothesis, we don't believe in hypothesis, we try to prove or disprove those hypotheses. If we want to use that hypothesis, then এই যে প্রথমে আমরা ধরে নিয়েছিলাম যে প্রত্যেকটা জিন কি নিজের এক একটা ক্লাস্টার, তাহলে এদের কি একটা প্যারেন্ট ক্লাস্টার থাকতে পারে, রাইট? তো কারা হচ্ছে কোন দুইটা জিনকে আমি হচ্ছে কানেক্ট করব, যারা সবচেয়ে ক্লোজ, সবচেয়ে সিমিলার। সিমিলারিটি মেজার করে কি হবে? ডিসটেন্স, ইকুইলিনিয়ার ডিসটেন্স ইজ এ গুড মেজার। আপাতত যদি আরো অনেক কিছু থাকে, কোসাইন সিমিলারিটি ইজ देयर, and there are many L1 metric, L2 metric, L3 metric. I can use any metric, right? So based on these mapping here, I could see that probably these G1, G3, G7 are similar. Here is a cluster. So there are 3 clusters, right? So if I run K-means clustering, knowing that K equal to 3, then possibly I'll get 3 clusters. So that's K-means clustering. But hierarchical clustering says no. There may be more clusters, and there will be parent clusters. First, there will be 10 clusters. Then we have to merge these existing clusters to form the parent clusters. কাদেরকে আমরা merge করব? যারা হচ্ছে সবচেয়ে কাছাকাছি বা সিমিলার। সিমিলারিটি বুঝবো কিভাবে? আমাকে কোনো একটা similarity measurement লাগবে। Either it can be equivalent distance or any of the other distances. So I can do that. For example, এই যে এখানে G3 এবং G4, G5 এই দুইটা মনে হচ্ছে সবচেয়ে সিমিলার। সো আই এম অ্যাজিউমিং এই দুইটা মিলে কি একটা ক্লাস্টার। তাহলে এই দুইটাকে একটা ক্লাস্টার করলাম। ক্লাস্টার করা মানে হচ্ছে এদের একটা প্যারেন্ট জিন থাকবে, প্যারেন্ট জিন। সো দ্যাটস देयर প্যারেন্ট জিন। Whether this gene exists or not, I don't know. But I am assuming যে কোনো একটা ancestral জিন থেকে আলাদা হয়েছে। তাহলে এখন আর
তাহলে এগুলো কি আরো আরো বাকি কোথাও রয়েছে আমরা আমি আবার দেখব এদের মধ্যে সবচেয়ে ক্লোজ কি মেবি এই দুটো সবচেয়ে ক্লোজ G2 and G4 there is G2 and G4 very close to each other probably maybe আমি নিচে যাই তো yeah so G2 and G4 আরেকটা প্যারেন্ট চিন্তা করতেছে রাইট yes এই যে G2 আর G4 রাইট এইভাবে কি এই দুটোকে আমি জোড়া দিচ্ছি দেন আস্তে আস্তে একটা ট্রি স্ট্রাকচার আছে তাই না এই ট্রি স্ট্রাকচারটা আমরা বলতেছি এই সবগুলো জিন মেবি এদের একটা কি প্যারেন্ট জিন থেকে আসছে এটা একটা জিন ট্রিও বটে তাই না and this gives us an idea যে কিভাবে হয়তো জিনগুলো এগুলো হয়েও থাকতে পারে we don't know this is a hypothesis right so this clustering is called hierarchical clustering let's see how it works hierarchical clustering এর জন্য আমাদের n dimensional space এ একটা ডেটা দরকার আমাদের যে ডেটা সেই ডেটা তাহলে gene is there for example if I have a 3-dimensional data that means this gene expression after 1 hour expression after 2 hour expression after 3 hour there could be more data right আমি জাস্ট বোঝার সুবিধার্থে তিনটা নিয়েছি make sense now এটা কিভাবে কাজ করবে প্রথমেই সেইটাকে একটা distance মেট্রিকে কনভার্ট করবে how for example G1 distance কত হবে 0 G1 G10 distance কিছু একটা হবে কোথা থেকে পাচ্ছে এটা এই যে G1 কে সে ধরে নিচ্ছে এই তিনটা হচ্ছে তার কোঅর্ডিনেট G10 কে ধরে নিচ্ছে এই তিনটা তার coordinate now you just find out the Euclidean distance between these two gene vectors and then you get this 7 distance right তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কারা সবচেয়ে কাছে কারা সবচেয়ে দূরে রাইট এখানে তাহলে আমাকে প্রথমে যদি জোড়া দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে প্রথমে বের করতে হবে সবচেয়ে ছোট ডিসটেন্স বের করতে হবে না রাইট এই লুকিং ইনটু দিস ম্যাট্রিক্স আই ক্যান ইজিলি ফাইন্ড আউট যে সবচেয়ে ছোট মনে হয় এইটা এটা কি G3 and G5 make sense তাহলে এই দুটোকে দিয়ে প্রথমে আমি একটা প্যারেন্ট ক্লাস্টার তৈরি করব যেটাকে রিপ্রেজেন্ট করবে একটা প্যারেন্ট জিন see here is the idea হ্যাঁ তাহলে আমরা এরকম একটা জিনিস পেয়ে যাব রাইট now why do we see the clustering now আমরা এই ট্রিটা তৈরি হওয়ার পর কোন একটা লেভেলে আমরা কাট করতে পারি এখানে যদি কাট করি তাহলে কাট করলে দেখেন কি হয় কাট করলে এইটা একটা ক্লাস্টারে কনভার্ট করে আরেকটা ক্লাস্টার এখানে পাচ্ছি আমরা আরেকটা গ্রিন ক্লাস্টার আরেকটা কি ব্লু ক্লাস্টার চারটা ক্লাস্টার আছে তাই না তাহলে এনি লেভেল আমি কাট করলে কি ক্লাস্টারিং হয়ে যাচ্ছি কিংবা আমি যদি আরো উপরে বা আরো নিচে কাট করতাম যেমন এখানে কি আরেকটু নিচে কাট করেছিলাম তাহলে কি আরো বেশি ক্লাস্টার পাবো মেক সেন্স কাটটা র্যান্ডমলি করব বিকজ ইউ ডোন্ট নো ওয়্যার টু কাট বাট যত উপরে করব কম ক্লাস্টার পাওয়া যাবে একদম উপরে করলে একটাই ক্লাস্টার পাওয়া যাবে then I can see those clusters so basically একটা ইন্টারনাল নোডের আন্ডারে কি একটা ইন্টারনাল নোড কি একটা ক্লাস্টার is up to how many internal nodes you are going to take and this is a heuristic algorithm definitely so you can improve over that বুঝাচ্ছে আমরা দেখি যে অ্যালগরিদম কিভাবে কাজ করে তারপরে জোড়া দিতে হবে তাই না আমরা দেখি কিভাবে জোড়া দেয় so there are some heuristic for that so here is the algorithm হচ্ছে প্রথমে n single element clusters যতগুলি ডেটা ততগুলি ক্লাস্টার এরপর লুপ চলবে যতক্ষণ পর্যন্ত সবকিছু কি একটা ক্লাস্টার না হয় এটা হচ্ছে রুট ক্লাস্টার কি করতে থাকবে সে দুইটা ক্লাস্টার বের করবে যারা হচ্ছে সবচেয়ে ক্লোজ সো ফাইন্ড টু ক্লোজেস্ট ক্লাস্টার C1 and CJ যদি ড্র হয় তাহলে র্যান্ডমলি টাইপ করা যাবে দেন মার্জ দেম মার্জ করে একটা ক্লাস্টার তৈরি হবে তাহলে ডেটা পয়েন্ট থেকে দুইটা রো দুইটা কলাম ডিলিট হয়ে যাবে নতুন একটা রো এবং নতুন একটা কলাম তৈরি হবে সবার সাথে তার ডিসটেন্স ক্রিয়েট হবে আচ্ছা দেন আমি কি করতে পারি দেন হচ্ছে এই যে নতুন নোড তৈরি করলাম এবং CNew এর সাথে CICJ edge দিয়ে কানেক্ট করে দেব দ্যাট মিন্স CNew will be the parent to CI and CJ এবার দুইটা রো ডিলিট করে দেব নতুন রো অ্যাড করে দেব and we will continue for this আমরা एग्जांपल দেখি একটা এইখানে দেখি সো আলটিমেটলি ট্রি পাবো তাই না ফর एग्जांपल এই যে ইনিশিয়ালি আমাদের এটা ছিল অ্যারে এখানে বোঝা যাচ্ছে সবচেয়ে কাছে কে এই ভ্যালুটা দেখে বুঝতে হবে সবচেয়ে ক্লোজ হচ্ছে G3 আর G2 আমি এই দুটোকে জোড়া দেব এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আমার এই কলামটা বাদ দিব আমি এই কলামটা বাদ দিব এই রোটা আমি বাদ দিয়ে দিব এই রোটা আমি বাদ দিয়ে কি নতুন একটা রো এবং নতুন একটা কলাম আসবে ওই কলামটা রিপ্রেজেন্ট করবে প্যারেন্ট জিন অর ক্লাস্টার অফ G3 and G5
Now, how do I know the distance of this new parent with the existing genes? এটার জন্য আমার একটা কোঅর্ডিনেটস লাগবে। এটার কোঅর্ডিনেট কি আমি তো জানি না, কারণ এই জিন তো বাস্তবে নাই। এটা এক্সপ্রেশনে কি আমি মেজার করেছি? করি নাই। সো আই হ্যাভ টু ইউজ সাম হিউরিস্টিক ফর দিস। এটা অনুমান করব। কি অনুমান করা যায়? Good average. আর কিছু? That's a good one. Average. So I can take the average of these two expressions, right? G1 আর G3 যে average ওইটা হতে পারে। That's a good heuristic. এটা কমন সেন্স থেকে আসছে। আর কিছু? Cross product হলে বেড়ে যাবে না? বেশি বেড়ে যাবে। You can take max, you can take mean, average নিতে পারি, max নিতে পারি, mean নিতে পারি। Make sense? Weighted average নিতে পারি। অনেক কিছু আছে, right? So based on what you select, you can update this row and column, right? So suppose আমি কিছু একটা সিলেক্ট করেছি, suppose average সিলেক্ট করেছি suppose। তাহলে এখন আমার এই যে নতুন একটা রো আসলো, নতুন একটা কলাম আসলো with all those distances with the other genes updated, right? তাহলে অলরেডি কিন্তু এই দুইটা কানেক্টেড এবং তাদের একটা কমন প্যারেন্ট তৈরি হয়েছে। এরপর হচ্ছে নেক্সট ক্লোজ কার। নেক্সট ক্লোজ এখানে আমাকে বলতেছে কি 0.9 0.9 is between G4 and G2, so এই দুটোকে আমি কানেক্ট করে দিলাম। দেন আবার কি হবে? G4 বাদ যাবে, G2 বাদ যাবে, G2 বাদ যাবে, G4 বাদ যাবে। এই অ্যারেটা ছোট হতে থাকবে আর আমার কি ক্লাসটা তৈরি হচ্ছে। Again I update all those distance values. Make sense? তারপর আমি আবার দেখতেছি এটা সবচেয়ে ছোট। এটা কাদের মধ্যে? আগে থেকে G3 আর G4 ছিল একটা, তাই না? তার সাথে G8। তাহলে ওই নতুন পয়েন্টের সাথে এর কি একটা প্যারেন্ট তৈরি হবে। And so on, আমরা আগেই থাকবো। Make sense? Yeah, this is called hierarchical clustering algorithm. Now, you can think of some variations with this algorithm using other heuristics and কারণ এটা মনে হচ্ছে যে দুটো দুটো করে যেহেতু করে, তাহলে যদি কোনো একটা ক্লাস্টারে তিনটা থাকে তাহলে একটা আবার কি একটু দূরে চলে যাবে না? So there are some issues যে কয়টা দুইটা করে কেন করতেছে, তিনটা করে তো করতে পারি। So there are lots of issues with this algorithm, but this is the basic one যেটা বেস করে মডার্ন hierarchical clustering algorithm গুলা রান করে। এবং জিন এক্সপ্রেশন পাওয়ার পর আমাদের একটা কাজ কিন্তু থাকে ক্লাস্টারিং করা, ক্লাস্টারিং করে দেখা যে কোন জিনগুলো আসলে একই রকম সিমিলার। Make sense? So here are the two things that you can do. একটা আপনারা বলছেন যেটা কি average, যে নতুন যে পয়েন্ট আসবে এটা can be average, also that can be minimum, that can be also max, but minimum is more meaningful than max. Okay, শেষ। ওকে, গতদিন আমরা এই পর্যন্ত দেখতে পারতাম, বাট গতদিন অনেক টু মাচ হয়ে গেছিল। So hierarchical clustering রান করা যাবে। So if you are using some library R or Python, you have these things readily implemented, right? So you download your data, perform those. Term reportটার চেহারা দেখেছি আমরা। তো এটা কি বলে? জাস্ট বলে কিছু অ্যালগরিদম রান করে রেজাল্ট রিপোর্ট করতে বলে। I want you guys to deal with bioinformatics data. I don't want any novelty right out now. এখন সব চাই যে আপনারা either gene expression data, RNA-seq data, or any kind of biological data, you download them, not images. This is not image processing course. Images, you do it in other courses. We want you guys to work with RNA, DNA, or protein related or drug related data sets. Okay? From time to time, I will try to show you what are the tools and what are the sources of data from where you can download the data, right? পারা যাবে? একটু আমাদের প্রজেক্ট সিলেক্ট করে ফেলতে হবে। It's not that difficult. Alright, so we are saying we are working with RNA-seq, right? RNA-seq আমাদের আইডিয়া কি ছিল? Once again, biological sample আমরা নিচ্ছি and then এগুলোকে RNA করি, তখন কি হইলে কোথায় যাব? আমি যদি আমার ডেটা 50টা নিচে, তারপর মেশিন লার্নিং এর জন্য আসলে কি নট গুড এনাফ ডেটা, আরো ডেটা লাগবে। যদি এর বেশি ডেটা থাকে তাহলে আমি দেখবো যে আমি কি লেভেল ডেটা আছে, লেভেল ডেটা না থাকলে ক্লাস্টারিং, থাকলে either it is classification or it is regression, maybe, right? আরো বেশি যদি ডেটা থাকে অনেক সময় এগুলো পুরোটাই কাজ করে না। এগুলো যদি কাজ না করে নিউরাল নেটওয়ার্কে যেতে হবে। নিউরাল নেটওয়ার্ক is currently the state of the art machine learning classifier. আর ক্লাস্টারিং ছাড়াও আরেক ধরনের কাজ করি আমরা, সেটা হচ্ছে কি
dimensionality reduction. So this library, the scikit-learn library, has got all of them implemented. So these are the general মানে কি করে আসলে dimensional reduction? Dimensional reduction যেটা করে, এটা যে স্ট্রাকচারটা এটা বোঝার চেষ্টা করে. This is unsupervised. This can compress the data because it can remove the unwanted things, right? অপ্রয়োজনীয় জিনিসটা বাদ দিয়ে দিতে পারে, নয়েজটাকে বাদ দিয়ে দিতে পারে. সো ডেটা কম্প্রেশনে কাজে লাগে, সামারাইজেশনে কাজে লাগে, হ্যাঁ, ভিজুয়ালাইজেশনে হেল্প করে, and also helps in supervised learning. কারণ হচ্ছে আমরা যদি ডেটা ছোট হয়ে যায় তখন কি supervised learning মডেলগুলো লাইটার হবে, ফাস্টার হবে. বেশ কিছু অ্যালগরিদম আছে, সব অ্যালগরিদম আমরা দেখতে পাবো না, আমরা এই কোর্সে দেখব হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস অর PCA. And also there are some other methods, আমরা এইটা একটু দেখার চেষ্টা করব, মাল্টিডাইমেনশনাল স্কেলিং. এর বাইরে প্রচুর মেথড আছে, সব মেথড এক কোর্সে দেখানো সম্ভব না, বাট জেনারেলি দে আর ডিভাইডেড ইনটু টু টাইপস. একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে নন লিনিয়ার. সো PCA is the linear type of data transformation which allows dimensionality reduction. PCA is basically data transformation. Then we can select, ট্রান্সফর্ম করে ফেলে সে প্রথমে ডেটাটাকে, তারপর যে ট্রান্সফর্মড এক্সিসে যায় সেই এক্সিস থেকে আনওয়ান্টেড এক্সিস গুলো আমরা বাদ দিয়ে দেব. PCA is very simple thing. আর PCA তে যে নতুন যে কোঅর্ডিনেট সিস্টেমটা হয় সেটা হয় আগের কোঅর্ডিনেট সিস্টেমের লিনিয়ার কম্বিনেশন. So that's why we call it a linear data reduction technique. We'll see in a moment how PCA looks like. আর এর বাইরে কিছু নন লিনিয়ার মেথডস আছে. এর মধ্যে আমরা এই কোর্সে আসলে এই মাল্টি ডাইমেনশনাল স্কেলিং অন MDS এবং তার একটা ভেরিয়েন্ট আছে যেটাকে বলি আমরা স্টকিস্টিক নেইবারহুড এমবেডিং, ESE. এই দুটো আমরা দেখার চেষ্টা করি. ওকে, তারপরে অন্য কোনো প্রবলেম আছে, ও বলছে যে ডাইমেনশন রিডিউস করার পরেও অ্যাকুরেসি ভালো হচ্ছে না, তারপরে সামথিং এলস ইজ রং হিয়ার, মেবি আই নিড টু ইনক্রিজ দ্য ডেটা rows, not reducing the columns. রাইট, আমরা কি বলছি যে আমাদের এখানে একটু ফিগার ছিল যে 50টা ডেটা আমার কাছে নাই, আমার মনে ভালো কাজ করবে না, আমার কাছে 200 ডেটা আছে, ভালো কাজ করবে না তো, I need more data, thousands or maybe millions. The more data I have, I can work well. But data বানাইতে গিয়ে যদি ডাইমেনশনটা বেড়ে যায় তখন আবার কি, I cannot process that. That's why we need dimensional reduction. Dimensional reduction will not guarantee you accuracy increase. Why? আমি ডেটার মধ্যে কিছু অংশ ফেলে দিচ্ছি না, তাহলে accuracy increase করবে না ডিক্রিজ করবে? ডিক্রিজ করার কথা. But I should do in a way so that the essence of the data remains same. তাহলে accuracy খুব বেশি কমবে না, কিন্তু faster হবে. I can manage the data in a small space or something like that. Okay? আচ্ছা, PCA. PCA কে আমরা আসলে what is PCA? So PCA হচ্ছে suppose we have two axes, right? Two axes. For example, if you look into this data here, you could see that there are two axes, right? Apparently, it might appear দুইটা দিয়ে দেখতে সুবিধার জন্য যে এই দুইটাই মনে ইম্পর্টেন্ট, তাই না? কারণ এই যে প্রত্যেকটা পয়েন্টেরই কি দুইটা এক্সিসের ভ্যালু আছে, রাইট? এখানে একটা ভ্যালু আছে, এখানে একটা ভ্যালু আছে, they are some positive numbers. If this is your 0 point, all of these features are very important. Looks like they are important. কিন্তু যদি আমার এক্সিসটা এই বরাবর হতো আর এই বরাবর হতো তখন আমরা কি দেখি, এটা আমার x ছিল অরিজিনাল x, এটা ছিল অরিজিনাল y. সাপোজ এটা হচ্ছে আমার z1, এটা হচ্ছে আমার z2. নাও নতুন যে z1 আর z2, এই the original one, x and y both have got some values. So আমার কাছে মনে হচ্ছে সবই ইম্পর্টেন্ট, কিন্তু নতুন যে z1 এবং z2 তে গেলাম এখানে কোনটা ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট? z1 y, because values of z2 are very small, they seem to be more or less similar for everyone. So আমি যদি শুধু z1 নেই, আমি যদি z2 কে বাদ দিয়ে দিই, definitely I will be destroying my data. Data important একটা জিনিস বাদ দিচ্ছি না, but how much? Not much. তাই না? কতটুকু? এই যে একটু, এই ডেটার জন্য এই এইটুকু চাইলো, এই ডেটার জন্য এইটুকু এবার আমি আলো করছি। কারণ প্রতিটাতে কি z2 তে যে ভ্যারিয়েন্সটা, that variance is smaller compared to the variance in this axis. তাহলে বোঝা যাচ্ছে যে z1 এর ভ্যারিয়েন্স বেশি, z2 তে ভ্যারিয়েন্স কি কম. So when I transform my original axis into z2 and z1 axis, then I could see
what's the variance between these among these axes, right? যেটা x1 এবং x2 যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল কি যে x1 এও ভালো x এও ভালো ভেরিয়েন্স আছে y ও কি ভালো ভেরিয়েন্স আছে, কিন্তু আমি যখন z1 z2 তে কনভার্ট করলাম তখন কিন্তু আমার পিকচার ক্লিয়ার যে z1 has got more variance compared to z2. So if I ignore z2 definitely I'm going to lose, আমি হারাচ্ছি কিছু, কিন্তু how much less compared to z1. If I have 100 axis 100 যদি axis থাকে তাহলে 100 axis এ কি আমার কি করা উচিত, টপ ভেরিয়েন্স এর যে সব এক্সিস গুলো তাদেরকে পিক করা উচিত, লোয়ার ভেরিয়েন্স এক্সিস গুলো কি বাদ দিলেও কি কিছু করতে হবে হবে না, তাহলে আমার ডেটা সাইজ ছোট হয়ে যাবে, মেশিন লার্নিং মডেল ট্রেন করা কি ফাস্টার হবে, ডেটা স্টোর করাও কি ফাস্টার হবে, তাহলে আমি কতটুকু ফেলে দিব এটা আমার ডিসিশন। আমি ভেরিয়েন্স চাই তাই না, ভেরিয়েন্স ছাড়া তো ডেটার কোনো মিনিং নেই, আমরা সব ডেটা যদি একই রকম হয় তাহলে কি হয় জিরো ভেরিয়েন্স হয়, ওই জিনিসটা আমরা চাই না। সো ভেরিয়েন্স আমরা চাই কতটুকু 100%, মেবি নট 100% এ আমার ওই যে 22000 জিন সব কি ইম্পর্টেন্ট না, তাহলে এখান থেকে কমায় যদি আমি 2000 দিয়ে যদি 99% ভেরিয়েন্স এক্সপ্লেইন করতে পারি তাহলে কি 2000 নেওয়া যায় না, বোঝা যাচ্ছে? সো দ্যাটস হোয়াই উই নিড পিসিএ। পিসিএ কি করে, পিসিএ হচ্ছে এই যে নতুন ডাইমেনশন গুলো z1 এবং z2 তে কনভার্ট করে দেয়। z1 is a combination of x1 x2, z2 is a combination of x1 and x2. What kind of combination? Linear combination. That's why we call it a linear transformation. Alright, so it projects the data in the direction that maximizes the variance. So for example, here are some data. এই যে এখানে একটা ডেটা আছে, এখানে একটা ডেটা, এখানে একটা ডেটা, এখানে একটা ডেটা, এখানে ডেটা। মনে হচ্ছে xy ইকুয়ালি x1 ইকুয়ালি x2 দুই ডিরেকশনে কি মোটামুটি ভ্যারিয়েন্স মনে হচ্ছে, তাই না? But if we can transform them into these new two directions, which will be orthogonal to each other. Axis তো সবসময় কি একটা orthogonal হয় না? তো এই orthogonal direction কি দেখতে পাচ্ছি? Z1 এ more variance, Z2 তে less variance. এই যে Z1 এ more variance আর Z2 তে less variance. So এই ট্রান্সফরমেশনটাকে আমরা বলি হচ্ছে principal component analysis. It's very easy to do in library, but let's try to understand a bit of the math behind this. The new, sorry. Sir, আমরা হচ্ছে লেভেলের সাথে প্রত্যেকটা ফিচারের যখন কোরিলেশন ম্যাট্রিক্স প্লট করি এটা দেখো তো স্যার এই Right, but that's supervised. You're using the labels, right? It will be unsupervised. You don't see the label. Just from the gene expression, I can eliminate a few of the genes. Alright, so এখানে আমরা, yeah, you're right. We don't project. আচ্ছা. So we are going to use eigenvectors. Do you remember anything called eigenvectors? So how do they calculate that? Data থেকে প্রথমে কি করে? Covariance metric বের করে। Covariance metric আবার কি জিনিস? চলো চেকটা হবে নাকি? মিন তো বের করতে পারি নাকি? আর ভেরিয়েন্স তো আমরা জানি কি জিনিস। So মিন বের করে covariance means এই যে নিজের সাথে নিজের ভেরিয়েন্স বের করা, right? So x minus mu ট্রান্সপোজ করে x minus mu দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই covariance matrix বের হয়ে যাবে। যদি আমার ডেটা হয় n dimensional তাহলে covariance matrix হবে n into n. So this is a large matrix, right? আচ্ছা, এই ম্যাট্রিক্সটা আমাকে হেল্প করবে কি to get those vector directions which we call the eigenvectors. These are the new axes. These are the new axes. So who is the eigenvector? Eigenvector হচ্ছে যদি আমি আমার covariance matrix A হয় তাকে যদি আমি eigenvector দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাই? ওই ভেক্টরটাকেই পাই। ল্যাম্ডা হচ্ছে জাস্ট একটা স্কেলার। একটা ম্যাট্রিক্সকে একটা ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে ওই ভেক্টরটি পাওয়া যায় মাল্টিপ্লাইড বাই সাম স্কেলার। Those vectors are called eigenvectors. একটা যদি n dimensional ম্যাট্রিক্স হয় তাহলে তার nটা eigenvector থাকবে। ওকে, আচ্ছা, এই eigenvectorকে যে এখানে বেসিক্যালি বলা আছে যে পিসি থিওরেমে। So this is your x and you know how to find out the means and you can easily find out the mean xi minus mean, right? So আমার যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা যে ডেটা পয়েন্ট আছে সেই ডেটা পয়েন্টগুলি যদি আমার xi হয় এই প্রত্যেক ডেটা পয়েন্টে যদি আমি একটা মিন বের করতে পারি তারপর x থেকে মিন বিয়োগ করলে কি এরকম একটা সাবট্রাকশন পেয়ে যেতে পারি। এই সাবট্রাকশনটাকে যদি আমরা
গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে আবার কোভেরিয়েন্স মেট্রিক, রাইট? সো দিস ইজ জাস্ট x minus x mean, ওকে? সো এটা স্কয়ার হবে, এটা সিমেট্রিক ভ্যালু হবে এগুলো, এবং এটাকে আমরা বলি কি কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার জন্যই আমরা কি এই ম্যাট্রিক্সের জন্য আমরা এই ভেক্টরগুলো বের করতে চাই। সো দিস রিকোয়ার্স সাম লিনিয়ার অ্যালজেব্রা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস এট দিস মোমেন্ট, বাট আমরা ধরে নিচ্ছি যে এটা সলিউশন করা যায়। এটা আসলে হাতে কলমে আপনারা করে দেখতে পারেন, ছোট্ট একটা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স বের করে if you just put into this equation you can solve it for just 2 into 2 নিয়ে একটা ট্রাই করে দেখেন যে খুব সহজে সলভ করা যায়। বাট বাস্তবে আমাদেরকে সলভ করতে হয় কি 100, 2000, 20,000 এর জন্য। তো তখন আমরা আসলে আর হাতে কলমে এটা করতে পারি না। এর জন্য আমরা কি ম্যাট্রিক্সের কিছু লাইব্রেরি ইউজ করি, রাইট? নাম পাইতে এই ধরনের লাইব্রেরি আছে, সো উই জাস্ট কল দোস লাইব্রেরিজ। বাট আইডিয়াটা হচ্ছে ইট গিভস আস সাম eigenvectors. What are eigenvectors? Eigenvectors are z1, z2, z3, those new directions, and they will be sorted according to their eigenvalues. A eigenvalue represent করবে how important they are, how much variance they explain. যার variance যত বেশি sorting এ সবার উপরে থাকবে। তাহলে আমি এরকম করতেই পারি যে টপ কয়েকটা eigenvector রেখে লোয়ার কতগুলোকে কি বাদ দিয়ে দিতে পারি। তাহলে ওই টপ কয়েকটাই কি নতুন directions, and we know that these are linear combination of the original directions. তাহলে এখন অরিজিনাল যে ভেক্টরগুলো ছিল ওগুলো প্রত্যেকটাকে ধরে ধরে এই নতুন ডিরেকশনে কি ম্যাপ করাতে পারি আমি। ম্যাপিংটা ইজি, টু ডাইমেনশনে তো ম্যাপিংটা আমরা দেখলামই কি করতে হবে। টু ডাইমেনশনে ম্যাপিংটা কি ছিল, ইজ জাস্ট ইগনোরিং দ্য আদার ডিরেকশন। আমি যদি ওই z2 কে বাদ দিয়ে দিই তাহলে আসলে অরিজিনাল পয়েন্ট যদি এখানে থাকে এই নতুন পয়েন্টটা কি এখানে চলে আসবে। ইটস জাস্ট আ ম্যাট্রিক্স ডট মাল্টিপ্লিকেশন, আর কিছু না। তাহলে এই প্রত্যেকটা যদি আমি কিছু কিছু জিনিস বাদ দিয়ে দিব। Yeah, that is the thing that we do. So here is the theorem. Theoremটা আমাকে বলছে if I have got my EJ, so original যে কোঅর্ডিনেটটা সেই কোঅর্ডিনেট হচ্ছে মিন কোঅর্ডিনেটের সাথে আইগেনভেক্টর বরাবর তার যে ভ্যালুটা, তাহলে এটাকে একটা ডিরেকশন EJ আইগেনভেক্টর, এবং এরকম আইগেনভেক্টর কয়টা আছে n সংখ্যক আছে। তাহলে আমার অরিজিনাল যে মিনের সাথে কি, মানে আমার যে একটা মিন আছে সেই মিনের সাথে কি আমি কিছু ডেভিয়েশন আমার আছে, তাই না? এই ডেভিয়েশনটা এক্সপ্লেইন করতেছে কারা, ডেভিয়েশন এক্সপ্লেইন করতেছে আমার আইগেনভেক্টর। সো ইটস এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য আইগেনভেক্টরস, অরিজিনালটাও আইগেনভেক্টর নিজেও, ওকে? তাহলে এইটা আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা খুব সহজে কি চেঞ্জ করতে পারি। আমরা একটা एग्जांपल দেখি এখানে, এইবার আমরা একটু কোডটা রান করি। সো এইটা কোথা থেকে পাবো আমরা, এইটাই যে এখানে আমাদের একটা যে কোলাবের লিংক দেওয়া আছে, if you click on that you should get this colab file. So this is done on a different type of data, but let's see how it works. Okay, so if I go along with this one, কিছু লাইব্রেরি দেওয়া আছে, আমরা একটা ব্রেস্ট ক্যান্সারের ডেটা নিচ্ছি, and I will try to see how many features does it have. So the head is saying me, they are telling me that there are 5 rows, basically there are more data. আমি যদি দেখি ডেটা কয়টা আছে, ডেটা আছে 569টা ডেটা আছে, 30টা ফিচার, রাইট? Not that complex compared to our gene expression data, right? Because it's only 30 features, and you can see the name of the features as well. নামগুলো দেখা যাচ্ছে, mean radius, mean texture, and so on, right? আচ্ছা, যাই থাকুক না কেন, আমরা যদি এটা হিট ম্যাপ করার চেষ্টা করি, I want to try to see how important are these features. ফিচারগুলো দেখে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে এই ব্ল্যাক মানে হচ্ছে ছোট, রাইট? আর হোয়াইট মানে কি অনেক বড়। সো তাহলে বেশিরভাগ ভ্যালু কি অনেক ছোট ছোট না? আচ্ছা, তাহলে এটা একটা কারণ হতে পারে না বুঝতে পারে। সো দিস আর দ্য 30 ফিচার্স and these are the 569 values. So আমরা একটু PCA অ্যাপ্লাই করি। PCA অ্যাপ্লাই করার আগে আমরা যেটা করি, আমরা একটু স্কেলিং করি ডেটাটাকে। স্কেলিং করার জন্য আমরা স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করি, আরেকবার হিট ম্যাপ করি। এইবার ভ্যালুগুলো কি মোটামুটি কি মিনিংফুল কাছাকাছি হয়েছে। স্কেলিংটা করতে হবে, এর জন্য নরমালাইজেশন ইজ এ ম্যান্ডেটরি থিং টু ডু, কারণ আদারওয়াইজ কোনো একটা ফিচারের ভ্যালু বড় ও খামোখাই কি বেশি গুরুত্ব পেয়ে যাবে। আচ্ছা, however now we can go for PCA. PCA যদি আমি এখন যাই তাহলে হচ্ছে যে PCA এর জন্য we can use a library. So this library is there. লাইব্রেরিটার কোড যদি আমরা কোনোদিনও না দেখে থাকি তাও বোঝা যাচ্ছে এখানে কি করতেছে, PCA করতেছে কয়টা কম্পোনেন্টের উপরে, 30 components using all of them, right? It's a random algorithm, so that's why we are using random state. So আমরা করে আমরা হচ্ছে এটাকে ট্রান্সফর্ম করছি ডেটাকে। আমার অরিজিনাল ডেটাতে কয়টা ফিচার ছিল,
30টা, পিসিএ তে কয়টা? 30টা। So am I reducing? No. So 100% variance is explained, right? Yeah, এটা আমরা করি না সাধারণত, আমরা একটু কমানোর চেষ্টা করি। So এই যে total variance 100% is explained. আমি এটা না করে আমি যদি একটু কমানোর চেষ্টা করি, so these are the variance, কোন আইগেনভেক্টরটা কত variance, যেমন প্রথমটা হচ্ছে 44% explain করে, পরেরটা 18%, তারপরেরটা you can read those numbers, right? তারপরেরটা 9%. So these are the important eigenvectors. যত আমি নিচে দিকে যাচ্ছি ততই কি ইম্পর্টেন্স কমে যাচ্ছে না? তাহলে গুগলকে চাইলে কি আস্তে আস্তে ইগনোর করতে পারি, রাইট? সো ইফ আই লুক ইনটু দিস, এই যে প্রথমটা 44%, আস্তে আস্তে কি, তার মানে আমি মনে হয় 95% পর্যন্ত নিলে কি গুড এনাফ, তার মানে আমার হয়তো 10টার মতো নিলে কি চলে যায় না, রাইট? সো ইফ আই টেক অনলি 10, সো হিয়ার ইজ দ্য কিউমুলেটিভ, ওই জাস্ট প্লট করা হয়েছে, প্লট করে দেখা যাচ্ছে কি 10টা নিলে আমার ভেরিয়েন্স কত পার্সেন্ট? 95%. এবার 5% এরর আমি ইন্ট্রোডিউস করব যদি আমি এই কয়টা 10টা প্রিন্সিপাল কম্পোনেন্ট রেখে বাকিগুলো বাদ দিয়ে দিই, তাহলে জাস্ট 5% এরর আমি going to introduce. তাহলে আমার ইকুয়েশন কিছু কমতে পারে, বাট লুক আমি তো খুব বেশি লস করছি না, তাই না? তাহলে এইটার উপর বেস করে I can try now. এবার আমরা কয়টা নিচ্ছি কম্পোনেন্ট? ক্যান ইউ সি হিয়ার কয়টা কম্পোনেন্ট নিচ্ছি? দুইটা কম্পোনেন্ট নিচ্ছি, তাই না? দুইটা কম্পোনেন্ট নিয়ে দেখি কি হয়। দুইটা কম্পোনেন্ট নেওয়ার সুবিধা হচ্ছে কি সহজে ভিজুয়ালাইজ করা যায়। নাও লুক, দুইটা কম্পোনেন্ট কিন্তু খুব সুন্দর হবে কি ক্লাস আলাদা করে দিচ্ছি না, একটা ক্যান্সার আর একটা হচ্ছে নন ক্যান্সার, ভিজুয়ালাইজেশন সুবিধা হচ্ছে। তাহলে আমার এত দরকার দেখি মেবি দুইটা জায়গায় 3টা 4টা 5টা 10টা লিখে একটু ভালো হবে। ইয়া ইয়া তিনটা দিলাম, তিনটা দেখি কি হয়। স্টিল গুড, রাইট? আলাদা করা যাচ্ছে তো দুইটা ক্লাসকে, হ্যাঁ? ওকে, 95% নিলে 10টা নিতে হয়, 95% নিলে 10টা নিলে চলবে না, আমি যাতে হচ্ছে 95% নিতে চাই। সো ইউ ক্যান টেক 95%. সো এখানে হচ্ছে যে ভেরিয়েন্স যে কম্পোনেন্টগুলো, রাইট? অলরাইট। এবং তিনটা দিয়ে যদি আমরা দেখি আরেকটা জিনিস আমরা লিখতে পারি যে কোন সেই ফিচারগুলো যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। So this is piece, এটা হলো লোডিং, কারণ we know that these eigenvectors are composition of the existing axis, right? তো এখানে আমি বুঝতে পারতেছি যে PC1 এর মধ্যে কোন ফিচারগুলো ইম্পর্টেন্ট। So these are the top features that contribute to this principal components or eigenvectors. তো এখান থেকে আমি চাইলে কি এই পাশের একটা তো হচ্ছে PC এর যে নতুন ডাইমেনশন ওকে নিয়ে কাজ করা, আরেকটা হচ্ছে আমি PC থেকে দেখতে পারতেছি যে আমার অরিজিনাল ফিচারগুলি কে কেমন কন্ট্রিবিউট করেছে আমার পিসি কম্পোনেন্টগুলো। তার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট PC1, তো PC1 এ এরা হচ্ছে কন্ট্রিবিউটর এবং এগুলো হচ্ছে তাদের কোএফিশিয়েন্টস। তাহলে আমি বুঝতে পারছি যে PC1 এ কে কেমন কন্ট্রিবিউট করেছে, তো এখান থেকেও কি আমি ফিচার সিলেক্ট করতে পারি না? দিস ইজ টোটালি আনসুপারভাইজড, আমি তো লেভেল দেখি না, তাহলে এখান থেকে আমি ইম্পর্টেন্ট লেভেল এবং এই তিনটার সাথে মিলাই নিই, তাহলে কি আমি সো সেম থিং আই ক্যান অ্যাপ্লাই ফর জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস অ্যাজ ওয়েল, রাইট? বোঝা যাচ্ছে? কারণ প্রত্যেকটা প্রোবের জন্য কি আমি প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য কি প্রোবগুলো পাবো। সো আই নাও নো which probes to take or not. Alright, so here is the rest of the things. এই যে আমরা হচ্ছে জিএসি তে দেখাইছিলাম, তাই না? জিএসি তে জাস্ট জিএসি ইনস্টল করলাম, there are some other packages as well. এখানে যে ডেটা নিয়ে নিলাম, নিয়ে then I have got my metric here. এই যে মেট্রিকটা পাওয়া গেছে। এখন আপনার হোমওয়ার্ক হচ্ছে বাসায় গিয়ে এই ডেটার উপরে সুপারভাইজ লার্নিং করেন, এই ডেটার উপরে ক্লাস্টারিং করেন, এই ডেটার উপরে পিসিএ চালান, ডু হোয়াটএভার ইউ উইশ। প্রজেক্ট বানায় ফেলেন ডেটার উপরে, এর আগে করবেন at least অন্য একটা ডেটা, এটা সার্কুলেট। ওকে, সো ইউ ক্যান পারফর্ম সুপারভাইজ লার্নিং, clustering, principal components, learn those tools. These will be handy things to do, right? আর এটা তো অনেক পুরোনো ডেটা, আর নতুন ডেটা নেন, 2024 ডেটা নেন, 23 ডেটা নেন, যেগুলি আরো নতুন RNA-seq ডেটা নেন, DNA microarray. I'm not saying যে microarray ডেটা নিলে আমি প্রজেক্ট অ্যাকসেপ্ট করবো না, it's up to you. প্রত্যেকটা ডেটা people have used in their papers, right? So you can quickly ওই যে জিএসসি টা আছে বা ওই যে পেপারের নামটা আছে ওই যদি সার্চ করেন স্কলারে যান, they will see যে এটাকে কারা সাইট করেছে, then you will see that if they are using machine learning or what kind of results they are giving, can I do something better? কারণ যে মানুষগুলো এখানে কাজ করেছে তারা বেশিরভাগই হচ্ছে কম্পিউটার সায়েন্টিস্ট না, so they have used some libraries. So you are a computer scientist, you can develop new algorithms, you can give
efficiency to the algorithms, what not. একটু ইন্সপায়ার করার চেষ্টা করতেছি ডাটা প্রজেক্টের জন্য। ওকে, সো আমরা পিসি এর একটা এসেন্স নেওয়ার চেষ্টা করলাম যে পিসি কিভাবে কাজ করে, gives in the code, but basically যেটা করে eigenvector গুলো বের করার চেষ্টা করে, and then from those eigenvectors it can select the eigenvectors according to the eigenvalues. ওকে, আচ্ছা আমরা অল্প একটু আগাবো, আজকে শেষ করব না। সো পিসি করা থেকে সুবিধা হলো কি, আমি ভিজুয়ালাইজ করতে পারছি, যেটা আগে ভিজুয়ালাইজ করতে পারছিলাম না আসলে। পিসি করাতে একটা লোয়ার ডাইমেনশনে নেমে গেল, দেন আই ক্যান ভিজুয়ালাইজ ইট ইজি, আমি ধারণা পাচ্ছি। এবং also I can go back to the original dimensions and then I can select from the original dimensions, because original dimension more meaningful. PCA Z1 Z2 meaningful now. So that is your linear transformation that you have seen so far. একটা স্লাইড জাস্ট আগে দেখাবো, সেটা হচ্ছে নন লিনিয়ার। আমি আজকে শেষ করবো না, নেক্সট ক্লাস শেষ করবো। এর বাইরে কিছু ডাইমেনশনাল রিডাকশন মেথড আছে যারা নন লিনিয়ার, and they work on a very simple principle. Say you have a higher dimension. Higher dimension means that you have a dimension like n equal to 3, and you have to go down to n equal to 2. What these methods do, তারা যেটা করে সেটা হচ্ছে অরিজিনাল যে ইনপুট ডাইমেনশন ছিল, এটাকে বলে তারা হচ্ছে আউটপুট ডাইমেনশন। তারা অরিজিনাল ইনপুট ডাইমেনশনে দুটো পয়েন্ট, সে একটা পয়েন্ট হচ্ছে আমার x আর একটা পয়েন্ট হচ্ছে y, এই দুটোর যে ডিসটেন্স ছিল অরিজিনাল ডাইমেনশন, এরা যখন নতুন ডাইমেনশন চলে আসছে তখন তারা ট্রান্সফর্ম, রাইট? সো সে দিস ইজ xi and y, so this is xi and xj. নতুন ডাইমেনশন হয়ে গেল yi and yj, মানে i পয়েন্টটা এখন হচ্ছে y হয়ে গেছে নতুন ডাইমেনশন এসে, j পয়েন্টটা এটা হচ্ছে yj হয়ে গেছে নতুন ডাইমেনশন। তাহলে এখানে যে ডিসটেন্স কিন্তু আপনার ডাইমেনশনের উপর ডিপেন্ড করে না, তাই না? কারণ ইকুইভ্যালেন্ট ডিসটেন্স ইজ গিভিং মি জাস্ট আ সিঙ্গেল স্কেলার ভ্যালু, এটা কোনো ডিরেকশন নাই, কিছু নাই। তাহলে অরিজিনাল ডাইমেনশনে তার যে ডিসটেন্স ছিল, আউটপুট ডাইমেনশনে তার কি ডিফারেন্ট ডিসটেন্সের কথা। তাহলে যারা অরিজিনাল ডাইমেনশনের কাছাকাছি ছিল তারা কি আউটপুট ডাইমেনশনে কি কাছাকাছি হওয়া উচিত? What if I try to minimize the difference between these two distances? তাহলে অরিজিনাল যে ডাইমেনশন সেখানে যে ডিসটেন্স dx Euclidean maybe or any kind of distance you take, and this is the distance in new dimension, and this is the difference between these two distances, and this is a square between these two distances for all possible points, pair of points. এটাকে যদি মিনিমাইজ করার চেষ্টা করি তাহলে আমার যে প্রবলেমটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল স্কেলিং ডাইমেনশনাল। মাল্টি ডাইমেনশনাল মানে হচ্ছে একটা হায়ার ডাইমেনশন থেকে আমি লো ডাইমেনশনে নামতেছি। স্কেলিং কেন বলতেছে? কারণ হলো because of this guy here. Maybe not all those pair of points are important. Some pairs are more important than the others. How we'll get that? Maybe আমি প্রথমে ক্লাস টাইম করেছিলাম, সেখান থেকে বোঝার চেষ্টা করেছিলাম যে কারা কারা কাছাকাছি থাকলে ভালো হয়। অথবা যদি আমার কিছু না জানা থাকে তাহলে WI এর ভ্যালু হচ্ছে 1. And then 1 by a means it's taking some average value of this, right? So this is the idea. Input dimension there is some distance metric, output dimension there is some distance metric, same metric. So I'm trying to minimize between these two things. This is a basic concept of a new algorithm that we'll see in the next class, which we'll call stochastic neighborhood embedding, TSE. Okay, but this will be based on this concept. ঠিক আছে তাহলে পর্যন্ত? Any questions? So আজকের ক্লাসটা more computerized নাকি? বায়োলজি আগে ক্লাসে আমরা দেখে আসছিলাম, রাইট? স্ট্যাটিস্টিক্স আমাদের একটু লাগবে। মিডের সিলেবাস জিজ্ঞেস করেছিলেন না লাস্ট ক্লাসে? So we have just two things left, TSE আর একটু স্ট্যাটিস্টিক্যাল টেস্টিংটা আমরা কোনো একটা ক্লাসে শিখেছিলাম, সেটা মনে হয় স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি। আমরা একটু মনে করে দিই।
এই দুটো টপিক হয়ে গেলে আমাদের মিড সিলেবাস মোটামুটি না দিয়ে দিব আমি hopefully you will have to memorize less okay hopefully মুখস্থ কম করতে হবে না না কোড লিখতে দিব না চিন্তা করার কারণ নেই বাট যে অ্যালগরিদম পড়িয়েছি ক্লাসে এগুলার সিমুলেশনগুলো ইউ শুড রান রাইট so I'll try to provide you some sample questions already there is a document তাই না ডকুমেন্টে মনে হয় আগের ক্লাস পর্যন্ত আপডেট করা আছে আমি কেবিলসটা আজকে করে দেব যাতে করে কুইজে প্রিপারেশন হয় কুইজে একটু সিমুলেশন দেখে আসতে হবে কেবিলস at least একটা ইটারেশন হাতে করলে you will understand a lot of things what is happening there okay ওপেন বুক তো হবে না আপনার খাতা থাকলে আপনি করে রাখতে পারেন lecture notes or something read open book